ঠিক আছে, তাহলে শুরু করি। তো ইভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট কথার অর্থ হচ্ছে যে জিওগ্রাফি কীভাবে উদ্ভব হলো, ঠিক আছে, মানে কাদের কী অবদান আছে সেটা। তো আমরা যদি গোটা জিওগ্রাফিটাকে সাজাই তাহলে এরকম পাবো যে জিওগ্রাফিতে প্রথম যাদের অবদান ছিল তারা হচ্ছে গ্রিক জিওগ্রাফার, ঠিক আছে। যেমন জিওগ্রাফি শব্দটা কিন্তু গ্রিক থেকে এসেছে, জিও প্লাস গ্রাফোস, এই যে দুটা শব্দ, এটা কিন্তু গ্রিক শব্দ একটা। এদের পরে যাদের অবদান আছে তারা হচ্ছে রোমান, ঠিক আছে, যাদের অনেক বই টই আছে। টলেমি এখানকার খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। তারপরে আসছিল ডার্ক এজ। ডার্ক এজ মানে হচ্ছে এই দুটার পর কিছুদিন, 200 থেকে 700 বিসি, এডি সরি, কোনো কোনো জায়গায় 300 থেকেও থাকে, কোনো কোনো জায়গায় 700 থেকে 1400 থাকে। তো মেইনলি হচ্ছে রোমানদের পরেই ইউরোপে বিশেষ করে পোপ বা পাদ্রীদের মানে খুব খারাপ একটা প্রভাব আছে। তারা কেউ কোনো সাইন্টিফিক্যালি প্রমাণ দিতে চাইলে বলতো যে না, এগুলো ঠিক নয়, ধর্মের বিরুদ্ধে কথা কেন বলছো। এই জন্য ভূগোলে ভয়ে অনেক কিছু আবির্ভাব হয়নি, ঠিক আছে। তো ওই সময়টাকে ডার্ক এজ বলা হয়। তো ডার্ক এজ একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু খালি ইউরোপেই দেখা যায়, গোটা বিশ্বব্যাপী কিন্তু নয়, ঠিক আছে, বিশেষ করে রোমে। এবার আছে, তারপরে আছে ইন্ডিয়ান জিওগ্রাফার। ইন্ডিয়ার আরব প্রায় সমসাময়িক, মানে ইন্ডিয়ান জিওগ্রাফার আরব জিওগ্রাফার একই সময়ে বলতে গেলে, কিন্তু ইন্ডিয়ানদের কয়েকজন আছে যারা আরবদের একটু আগে, ওই জন্য ইন্ডিয়ানটা একটু আগে দেওয়া থাকে। তারপরে আছে আরব জিওগ্রাফার, যেখান থেকে অনেক ব্যক্তি আছে যাদের যারা লিখে গেছে অনেক আর কি থিওরি, বই, যে বইগুলো খুব ইম্পর্ট্যান্ট এখানকার। তারপর আছে মডার্ন এজ। মডার্ন এজ মানে হচ্ছে এখনকার দিনে। এই মডার্ন এজ আবার অনেকগুলো ভাগে বিভক্ত। এই মডার্ন এজের মধ্যে সবার প্রথমে জার্মান স্কুল, মানে জার্মান জিওগ্রাফারদের অবদান কিন্তু আসে। তারপরে ফ্রেঞ্চ, তারপরে ব্রিটিশ, তারপরে আমেরিকান, তারপরে সোভিয়েত, এরকম করে কিন্তু উদ্ভব হয় প্রত্যেকের। তো এটা কিন্তু আমাদের পরপর মনে রাখতে হবে, এগুলো কিন্তু সাজাতে দেয়। গ্রিক রোমান পরপর দিয়ে দিল যে ক্রোনোলজিক্যাল অর্ডারে পরপর সাজাও। তো এই ডার্ক এজটা কিন্তু অনেক সময় গোলমাল করে, ওটা আমি বলে দিলাম। এবার এগুলো আমরা এক এক করে পড়বো, কারণ এগুলো পড়লে অলরেডি ওটা ওই যেটা আছে সিলেবাসের মধ্যে ওগুলো অনেক কভার হয়ে যাবে। আর আমার মনে হয় এটা পড়া উচিত। প্রথমে ভাবছিলাম পড়াবো না, তারপর দেখলাম না, এটা ছাড়া হয় নাকি জিওগ্রাফিক্যাল থট। তো প্রথমে আমরা শুরু করব গ্রিক জিওগ্রাফার দিয়ে, ঠিক আছে। এগুলো কিন্তু নামগুলো পরপরই দেওয়া আছে, যে আগে তার। আমি চেষ্টা করবো এগুলোতে সালগুলো দিয়ে দেওয়ার, ঠিক আছে, ফাইনাল যখন দিব তখন। তো গ্রিকদের যদি মেইন কন্ট্রিবিউশন দেখি আমরা, তো তারা মেইনলি অ্যাস্ট্রোনমিতে তাদের অবদান আছে, মানে মহাকাশবিদ্যায়, ঠিক আছে। তো দেখতে পাবো যে মহাকাশবিদ্যা নিয়ে তারা অনেক কিছু বলেছে, সেগুলোই। তো সবার প্রথম জিওগ্রাফার, অর্থাৎ ভূগোলের প্রথম জিওগ্রাফার যিনি, তার নাম হচ্ছে হোমার, ঠিক আছে, যিনি একজন অন্ধ কবি ছিলেন। তো তিনি একটা বই লিখে গেছেন যেটার নাম হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। তো অনেক সময় জিজ্ঞেস করে ইলিয়াড ওডিসি কার লেখা। এটা ইলিয়াড ওডিসিতে কী গল্প লেখা আছে, তো ট্রোজান নামে একটা যুদ্ধ কাহিনী বর্ণনা করা আছে, যেখানে একজন রাজার একজন মানে বউ ছিল, যে বউটা হচ্ছে বিশ্ব সুন্দরী, মানে খুবই সুন্দরী। আর পরবর্তীকালে রাজার একজন বন্ধু ওদের বাড়িতে আসে এবং সেই রাজার ওয়াইফের সঙ্গে তার প্রেম হয়ে যায় আর কি। তারপরে তাকে তুলে নিয়ে চলে যায় বউকে, এবং তখন এই রাজা আর যে চলে গেল তুলে নিয়ে, তাদের মধ্যেকার যে যুদ্ধ, সেটা হচ্ছে ট্রোজান যুদ্ধ। এটা একটা সিনেমাও আছে ভালো। তো যাই হোক, এই গল্পটাই কিন্তু ইলিয়াড এবং ওডিসিতে লেখা আছে। আর্থ ইজ এ সার্কুলার সারাউন্ডেড অল সাইড বাই ওসিয়ান। তিনি বলেছিলেন যে পৃথিবী হচ্ছে বৃত্তাকার এবং যার চারপাশে কিন্তু সমুদ্র রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট লাইন, ঠিক আছে, দিয়ে দিতে পারে তুলে। অ্যাকর্ডিং টু হিম, তার মতে স্কাই ওয়াজ কনকেভ, অর্থাৎ আকাশ হচ্ছে এরকম কনকেভ আর কি, ঠিক আছে, এরকম উত্তল। ইকুয়াল ইন এক্সটেন্ড টু দ্য আর্থ, এবং তার বিস্তৃতিটা যতটা পৃথিবীর বিস্তৃতি ঠিক ততটাই তার বিস্তৃতি। রেস্টিং অন টল পিলার, এগুলো দাঁড়িয়ে আছে লম্বা লম্বা কতগুলো পিলারের উপর। দিস পিলার আর চেঞ্জ ইন্টু অ্যাটলাস মাউন্টেন, এই পিলারগুলোই পরবর্তীকালে পর্বতে পরিণত হয়েছে। এইরকম একটা ফালতু কথা কিন্তু বলে গেছে হোমার, কিন্তু যেহেতু সাহস করে বলেছে ওই জন্য আমাদের মনে রাখতে হবে। ডিসক্রাইব দ্য 4 ডিফারেন্ট উইন্ড, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তিনি কিন্তু 4 ধরনের বায়ুর কথা বলেছেন, যেটা 4 দিক থেকে আসে। তো বোর্ডস কথার অর্থ হচ্ছে যেটা উত্তর দিক থেকে আসে। নোটাস মানে হচ্ছে যেটা দক্ষিণ দিক থেকে আসে, ঠিক আছে। এন ফর নর্থ, এটা এখানে উল্টা হবে, এন ফর সাউথ। জেফ্রিস হচ্ছে যেটা পশ্চিম থেকে আসে। ইউরাস হচ্ছে যেটা ইস্ট অর্থাৎ পূর্ব দিক থেকে আসে। তো বোর্ডস মানে কি, যে উত্তর দিক থেকে যদি কোনো বায়ু প্রবাহিত হয়, তাহলে আমরা আমাদের কান্ট্রির সাপেক্ষে যদি ভাবি, তো উত্তর দিক থেকে বায়ু আসলে কী হয়, ওটা শীতল হয়। তো এখানে তাই লেখা আছে স্ট্রং কুল উইথ ক্লিয়ার স্কাই। শীতকালে যে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়, তখন আমাদের কিন্তু পরিবেশটা কী থাকে, ক্লিয়ারই থাকে। তো আমাদের সাথে মিলে যায় আর কি। নোটাস মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে যদি কোনো বায়ু প্রবাহিত হয়, তাহলে সেটা হবে স্ট্রম, অর্থাৎ ঝড় থাকবে তার মধ্যে। আমরা তাই দেখি দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হলে আমাদের মধ্যে ঝড় হয়, বৃষ্টি হয়, এরকম হয়। ওয়েট হবে অর্থাৎ বৃষ্টি হবে, সামটাইম ভায়োলেন্টও হবে, অনেক সময় খুব ক্ষতিকর কিছু করে দেবে এরকম। ইউরাস অর্থাৎ পূর্ব দিক থেকে যদি কোনো বায়ু প্রবাহিত হয়, তাহলে সেটা কিন্তু হবে কি ওয়ার্ম অ্যান্ড জেন্টেল, হালকা এবং মৃদু এরকম, ঠিক আছে, উষ্ণ, হালকা উষ্ণ আর মৃদু।
জেফ্রিস মানে হচ্ছে বাল্মি উইথ গেল ফোর্স, অর্থাৎ সুগন্ধিযুক্ত, পশ্চিম দিক থেকে প্রবাহিত হলে সুগন্ধিযুক্ত হবে। তো এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো অনেক সময় দেয় কোন বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হয়েছে তার মানে কি। তারপরে যার অবদান আছে তার নাম হচ্ছে থেলস অফ মিলেটাস, ঠিক আছে, অর্থাৎ লোকটার নাম হচ্ছে থেলস আর জায়গাটার নাম হচ্ছে মিলেটাস, এরকম। তো মিলেটাসের থেলস, তো থেলস মনে রাখতে হবে এটা। তিনি ছিলেন ম্যাথামেটিক্যাল জিওগ্রাফার, অর্থাৎ গণিতে তার অনেক অবদান আছে। আর্থ ইজ এ ডিস্ক ফ্লোটিং অন ওয়াটার, ঠিক আছে। এই যে ইনি মানে হচ্ছে হোমার বলে গেছিলেন যে পৃথিবী হচ্ছে বৃত্তাকার, সেখানে কিন্তু থেলস বলে গেলেন যে না, পৃথিবী বৃত্তাকার নয়, পৃথিবী হচ্ছে একটা চাকতির মতো এরকম। এটা কিন্তু এর ছবি, ওর নয়। চাকতি মানে হচ্ছে সিডিক অ্যাসিডগুলো ছোটোবেলায় যে আমরা দেখতাম সেম ওরকম টাইপের এরকম, এবং ফ্লটিং অন ওয়াটার, এবং সেটা কিন্তু ভেসে আছে ওয়াটারের উপর। ওই বলেছিল যে ওয়াটারটা চারপাশে আছে, কিন্তু এ বলার চেষ্টা করলো যে না, ওয়াটারের উপরই ভেসে আছে। তো এগুলো পার্থক্যগুলো বুঝতে হবে একটু। প্রেডিক্ট অন এক্লিপস অফ সান, অর্থাৎ সূর্যগ্রহণ সম্পর্কে কিন্তু তার একটু আগাম পূর্বাভাস করেন। প্রেডিক্ট কথার অর্থ হচ্ছে পূর্বাভাস, তাহলে সূর্যগ্রহণ সম্পর্কেও ধারণা দিয়েছিল অত বছর আগে। ফাউন্ডার অফ মিলিসিয়ান স্কুল অ্যান্ড আয়োনিয়ান স্কুল, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে কে মিলিসিয়ান স্কুল আর আয়োনিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। এরপরে আছে অ্যানাক্সিমেন্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। অ্যানাক্সিমেন্ডার হচ্ছে ডিসিপিল অফ থেলস, অর্থাৎ থেলসের শিষ্য ছিলেন, ঠিক আছে, ছাত্র ছিলেন আর কি, এরকম বলা যায়। ইন্ট্রোডিউস দ্য ইনস্ট্রুমেন্ট অফ নমন, তিনি একটা যন্ত্রের উদ্ভাবন করেন যার নাম হচ্ছে নমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা দিয়ে কিন্তু তিনি মানচিত্র এঁকেছিলেন, যেটার সাহায্যে আর কি। তো ফার্স্ট প্রিপেয়ার্ড এ ওয়ার্ল্ড ম্যাপ টু স্কেল, তো তিনি প্রথম ম্যাপ এঁকেছিলেন স্কেলের ভিত্তিতে, এই জন্যই অনেকে তাকে কার্টোগ্রাফির জনক বলা হয়, ঠিক আছে, যেহেতু তিনি প্রথম ম্যাপ এঁকেছিলেন এরকম। তবে এটা নিয়ে কন্ট্রোভার্সারি আছে এ আরেকজনের মধ্যে, বলছি ওটা পরে আমি। বিফোর হিম সুমেরিয়ান 700 বিসিতে মেড এ পিকচোরিয়াল বেসড ম্যাপ অন দেয়ার সিটি, মানে তার আগেও কিন্তু সুমেরিয়ানরা একটা ম্যাপ এঁকেছিলেন, কিন্তু সেটা ছিল পিকচোরিয়াল, অর্থাৎ তার কোনো স্কেল ছিল না, উইদাউট স্কেল। আর তিনি যে আঁকলেন অর্থাৎ অ্যানাক্সিমেন্ডার, এটা কিন্তু স্কেল ছিল। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে কে প্রথম ম্যাপ এঁকেছিলেন, কে প্রথম নমন ইনস্ট্রুমেন্টার আবিষ্কারক। তো দুটাই খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে এটুকু মনে রাখা উচিত যে তার আগেও কিন্তু একজন ম্যাপ এঁকেছিলেন, তারা হচ্ছে সুমেরিয়ানরা, এবং সেটা কিন্তু পিকচোরিয়াল ম্যাপ ছিলেন। তো এটাই হচ্ছে তার যন্ত্রটা নমন, আর এটা হচ্ছে তার ম্যাপটা, ঠিক আছে, এরকম করে তিনি ম্যাপটা এঁকেছিলেন। তো এখানে কি এটার সাহায্যে তিনি কী করেছিলেন, যে সময় নির্ণয় করেছিলেন, এরকম সময়। তো এটা এমন একটা যন্ত্র, যদি সূর্যটা ঠিক তার উপরে থাকে তাহলে কোনো ছায়া কোনো দিকে পড়বে না, পড়বে না ছায়া, তাহলে তখন হচ্ছে 12টা বাজে, এরকম বোঝা যেত। আর যখন সকালবেলা মানলাম আমাদের সাপেক্ষে যদি দেখি, তো পূর্ব দিকে সূর্য উঠছে, তো সকালবেলা ছায়াটা কোন দিকে থাকবে, আমাদের কিন্তু এই দিকে থাকবে, পশ্চিম দিকে থাকবে। পশ্চিম দিকে যত বেশি ছায়া তত বেশি সকাল, ছায়াটা যত কমতে আসছে মানে দিনের সময়টা বাড়ছে। আবার যখন 12টা পার হয়ে গেল তখন কিন্তু তার উল্টা দিকে সময়টা ছায়াটা পড়বে, অর্থাৎ 12টার কী বলে যে পূর্ব দিকে তখন পড়বে। তো এইরকমভাবে তিনি কিন্তু এটা যন্ত্রের সাহায্যে সময় নির্ধারণ করার চেষ্টা করেছিলেন। এবং পৃথিবীর মানচিত্রও অনেক জায়গায় লেখা থাকে যে এটার সাথে তিনি পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন। তো যাই হোক, কেমন করে আঁকছিলেন জানি না, কিন্তু এঁকেছিলেন। তো হি রিকগনাইজ দ্য ফার্স্ট কার্টোগ্রাফার, এই জন্য কিন্তু তাকে প্রথম কার্টোগ্রাফার বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়াই এরাটোস্থেনিস ইজ নোন অ্যাজ ফার্স্ট কার্টোগ্রাফার, তাহলে কী অ্যান্সার হবে, বিকজ হি মেক্স দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ম্যাপ ইনটু স্কেল। তো কিন্তু তিনি প্রথম কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ এঁকেছিলেন স্কেলের ভিত্তিতে। তো থেলস আর অ্যানাক্সিমেন্ডার অর্থাৎ গুরু এবং শিষ্য দুজনকে একত্রে কী বলা হচ্ছে, ফাদার অফ ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত একটা ফাদার পেলাম, যারা ম্যাথামেটিক্যাল জিওগ্রাফির জনক তারা হচ্ছে থেলস আর এই থেলস আর হচ্ছে অ্যানাক্সিমেন্ডার, ঠিক আছে। অ্যানাক্সিমেন্ডারের অবদান কী কী দেখলাম, নমন যন্ত্রের আবিষ্কর্তা, ঠিক আছে, ওয়ার্ল্ড ম্যাপ এঁকেছিলেন ইনটু স্কেলে, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল জিওগ্রাফির জনক বলা হয়, এই তিনটাই খুব ইম্পর্টেন্ট। এরপর আসবে হ্যাকাটিয়াস। হ্যাকাটিয়াস হচ্ছে ফার্স্ট রাইটার অন গ্রিন হবে না, এটা গ্রিক হবে, গ্রিক প্রোজ, অর্থাৎ তিনি প্রথম গ্রিক গদ্যের লেখক। এতক্ষণ পর্যন্ত যাদের অবদান পড়লাম তারা কিন্তু কবিতার ভাষায় বা পদ্যের ভাষায় লিখে গেছেন, ঠিক আছে। ইনি প্রথম যিনি সর্বপ্রথমে গদ্য, আমরা যেমন এখন গল্প পড়ি বইয়ের মধ্যে সেরকম আকারে বলে গেছেন। ইরড গেস পিরিয়ড, অনেকে এটাকে জেস পিরিয়ডও বলে, ইন্টু 2 ভলিউম, দুটা ভলিউমে, অর্থাৎ দুটা খণ্ডে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, শঙ্কর অধিকারীর মতো, ঠিক আছে। ইউরোপ, প্রথম খণ্ডটাতে ইউরোপ এবং দ্বিতীয় খণ্ডটাকে তিনি লিবিয়া বলতে এখানে তিনি এশিয়া আর আফ্রিকাকে দুটাকে একত্রে বোঝানোর চেষ্টা করেছিলেন, যে এশিয়া আফ্রিকা মিলে লিবিয়া এরকম। এটা মনে হয় তার ম্যাপ নয়, এটা বোঝানোর জন্য দিয়েছি, কারণ এখানে তিনটে আলাদা ভাগে ভাগ করা আছে। তো যাই হোক, তো কী বললাম আমি, যে তিনি প্রথম গেস পিরিয়ড বইটা লেখেন, এবং এই যে বইটা, এই বইটাতে তিনি প্রথম জিওগ্রাফিকে একটা সিস্টেমেটিক বর্ণনা করেন, যে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে, যারা সব সহজে সবাই সব কিছু বুঝতে পারে। দ্যাটস ওয়াই ই নোন অ্যাজ ফাদার অফ জিওগ্রাফি, এই কারণে কিন্তু তাকে কি বলা হয়,
ভূগোলের জনক বলা হয়। তাহলে হেকেটিয়াস ইজ নোন অ্যাজ ফাদার অফ জিওগ্রাফি ফর ইজ মেজর কন্ট্রিবিউশন ইন সিস্টেমেটিক জিওগ্রাফি। এটা কিন্তু মনে রাখতে হবে যে তার অবদান আছে সিস্টেমেটিক জিওগ্রাফিতে, এবং সেই সিস্টেমেটিক জিওগ্রাফি তিনি কোন বইয়ের মাধ্যমে প্রকাশ করেছিলেন? গেস পিরিয়ড বইটার মাধ্যমে, এবং সেই কারণে কিন্তু তাকে কী বলা হচ্ছে? ফাদার অফ জিওগ্রাফি। তবে যেহেতু আমরা স্কুলে পরীক্ষা দেবো ওয়েস্ট বেঙ্গলের, এখানে এরকম হয় যে ভূগোলের জনক একটা, তো ভূগোলের জনক যদি বলে তাহলে আমরা বলবো কিন্তু এরাটোস্থেনিস। ঠিক আছে, এরাটোস্থেনিস, কারণ তিনি প্রথম জিওগ্রাফি শব্দটা টার্মটা ব্যবহার করেছিলেন। কিন্তু যদি বলে ভূগোলের প্রকৃত জনক, আসল জনককে, তাহলেই কিন্তু সেটা অ্যান্সার হবে হেকাটিয়াস। তো ওটা এরপরে যখন আমি পড়বো ওগুলো টার্ম আমার মানে নোটের মধ্যে আমি ওভাবেই লিখে দেবো, প্রকৃত জনক আর জনক। যদিও ওগুলো বাংলা বইগুলোতেই লেখা থাকে, এমনকি গুগলেও এটা ভুল দেখায় যে ফাদার অফ জিওগ্রাফি কেন হেকাটিয়াসকে দেখায় না আমি বুঝি না, কিন্তু আসল জিওগ্রাফার ফাদার অফ জিওগ্রাফি কিন্তু হেকাটিয়াসই হবে। ভালো কোনো স্যারকে জিজ্ঞেস করলে সেটাই বলবে। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে, ভূগোলের জনক, ভূগোলের প্রকৃত জনক, এরকম দুই ধরনের জনক থাকে বাংলা বইগুলোতে। সেটা যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছি সেই জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট একটু। এই ওয়ার্ল্ড ম্যাপ প্রিপেয়ার্ড বাই হিম, তিনিও একটা ওয়ার্ল্ড ম্যাপ এঁকেছিলেন বেসড অন অ্যানাক্সিমেন্ডার ম্যাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ হেকাটিয়াস যে ম্যাপটা এঁকেছিলেন সেটা কার ম্যাপের ভিত্তিতে? অনুকরণে। তাহলে সেটা হচ্ছে ওই যে ইয়ের ম্যাপের অনুকরণে। ঠিক আছে, কি বলে যে অ্যানাক্সিমেন্ডারের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই ম্যাপটার কথা বর্ণনা করলাম আমি, তো এটা এই ম্যাপটা তো দিয়েছে ওই আর কি, মানে কি বলে যে অ্যানাক্সিমেন্ডার। আমি হেকাটিয়াসকে কেন দিয়ে বুঝাচ্ছি ওখানে। এবার আছে পিথাগোরাস। পিথাগোরাসটা অত ইম্পর্টেন্ট নয়, খালি পিথাগোরিয়ান স্কুল বর্ণনা দিয়েছে ব্যাস এটাই। পিথাগোরাসটা এই জন্য দিয়েছি কারণ পরপর যদি সাজাতে দেয়, আশা করি দিবে না এরকম সাজাতে, এগুলো দিলে উপরেরগুলো দিবে। তো পিথাগোরাসটা যাতে মনে থাকে যে পিথাগোরাস বলেও একজন আছে যিনি হেলিওসেন্ট্রিক কনসেপ্টে বিশ্বাসী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেলিওসেন্ট্রিক কথার অর্থ হচ্ছে সূর্য কেন্দ্রে থাকবে, হেলিও শব্দের অর্থ হচ্ছে সূর্য, হ্যাঁ, আর চারপাশে বাকি গ্রহগুলো ঘুরবে যেমন পৃথিবী। আরও একটা আছে জিওসেন্ট্রিক, জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ, অর্থাৎ এখানে হচ্ছে পৃথিবী কেন্দ্রে আছে আর চারপাশে সূর্য ঘুরছে। তো তিনি কোন মতবাদে বিশ্বাসী? তিনি আসল মতবাদে বিশ্বাসী, অর্থাৎ যেটা অ্যাকচুয়াল আর কি এখনকার দিনে, যে পৃথিবী কেন্দ্রে নয় বরং সূর্য কেন্দ্র আছে, পৃথিবী তার চারপাশে ঘুরছে, এই কনসেপ্টটাতে বিশ্বাসী ছিলেন। নেক্সট আসবো হেরোডোটাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে ইতিহাসের জনক বলা হয়, ফাদার অফ হিস্ট্রি। তো হি সেইড, এই লাইনটাই খুব ইম্পর্টেন্ট, যে অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড অ্যাজ জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি হিস্ট্রিক্যালি। অর্থাৎ সমস্ত ভূগোলকে ইতিহাসের পরিপ্রেক্ষিতে বর্ণনা করা উচিত এবং সমস্ত ইতিহাসকে ভূগোলের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ তিনি এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে ইতিহাস ভূগোল একে অপরের পরিপূরক, একটাকে ছাড়া আর একটা কিন্তু কখনো হয় না। এবার গেভ দ্য আইডিয়া অ্যাবাউট ডেল্টা অ্যান্ড নাইল, এই জন্য আমি বলেছিলাম যে তিনি প্রথম ডেল্টা শব্দটা ব্যবহার করেছিলেন। পরীক্ষার সময় আমি দিয়েছিলাম এটা, যে কে প্রথম ডেল্টা শব্দটা ব্যবহার করেছিলেন, তো এটা হচ্ছে হেরোডোটাস। ঠিক আছে, তো মনে রাখতে হবে যে এই যে ডেল্টা শব্দটা ব্যবহার করেছে সেটা কিন্তু নীল নদের উপর গবেষণা করার পর, তো নীল নদের উপর ওই জন্য লিখেছে ডেল্টা অ্যান্ড নীল বা নাইল। গেভ দ্য আইডিয়া অ্যাবাউট ট্রানজিশনাল অ্যান্ড রিগ্রেশনাল ফেসেস অফ দ্য সি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে যে কে প্রথম ট্রানজিশনাল অ্যান্ড রিগ্রেশনাল ফেস অফ দ্য সি বর্ণনা করেছিলেন। তো ট্রানজিশনাল কথার অর্থ হচ্ছে জোয়ার আর কি, সিম্পল লজিকে যদি আমরা বুঝি, অর্থাৎ সমুদ্রের জলটা যেরকম স্থলভাগের দিকে উঠে যাচ্ছে, দিস ইজ কল্ড ট্রানজিশন। আবার একটু পর কী হবে, সমুদ্রের জলটা পুনরায় সমুদ্রে ফিরে আসবে, সেটা হচ্ছে রিগ্রেশন। তো এই ট্রানজিশন রিগ্রেশন কথাটা তিনি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন, অর্থাৎ এক কথায় এখনকার দিনে জোয়ার ভাটার কথা বলার চেষ্টা করেছেন। ফার্স্ট ড্রন মেরিডিয়ান অন ওয়ার্ল্ড ম্যাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কে প্রথম ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে মেরিডিয়ান দেখিয়েছিলেন? স্কেলের ভিত্তিতে প্রথম আঁকলেন অ্যানাক্সিমেন্ডার, আর সেটাকে একটু মডিফাই করে বর্ণনা করলেন হেকাটিয়াস। হেরোডোটাস তার মধ্যে দিয়ে দিলেন কি? মেরিডিয়ান, অর্থাৎ দ্রাঘিমা রেখাগুলো, এটাও খুব ইম্পর্টেন্ট। সেইড রেড সি, অর্থাৎ লোহিত সাগর এশিয়া আর আফ্রিকাকে পৃথক করেছে, অর্থাৎ তিনি বলেছিলেন যে লোহিত সাগরটা কিন্তু এশিয়া আর আফ্রিকার মধ্যে একটা বাউন্ডারি হিসাবে কাজ করছে, সত্যি কিন্তু তাই। ফার্স্ট জিওগ্রাফার হু ডিভাইডেড ওয়ার্ল্ড অ্যাজ ইন্টু 3 কন্টিনেন্ট, তিনি প্রথম যে জিওগ্রাফিকে কিন্তু 3টা মহাদেশে ভাগ করলেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু 2টা ছিল, এশিয়া আর লিবিয়া। লিবিয়া বলতে তখন তারা কি বুঝিয়েছিলেন যে এশিয়া নয়, ইউরোপ আর লিবিয়া। আগে সবাই বলতো যে ইউরোপ আর লিবিয়া, লিবিয়া মানে অ্যাকচুয়ালি এশিয়া প্লাস আফ্রিকা তখনকার দিনে। ঠিক আছে, এশিয়া প্লাস আফ্রিকা। কিন্তু তিনি কি করলেন যে না, ইউরোপ একটা তো আছেই, তার পাশে এশিয়া একটা আলাদা মহাদেশ, লিবিয়া একটা আলাদা মহাদেশ, অর্থাৎ আফ্রিকাটাকে তিনি নাম দিলেন লিবিয়া, যে লিবিয়া বলতে শুধুমাত্র আফ্রিকাটা, এশিয়াটা তার মধ্যে আসবে না। তো এগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট। তিনি 2টা বই লিখেছিলেন, একটা নাম হচ্ছে হিস্টোরিস, যে গ্রন্থটার জন্যই তাকে ইতিহাসের জনক বলা হয়, এবং একটা নাম হচ্ছে প্যান্টিনিয়ন এম্পায়ার। ঠিক আছে, প্যান্টিনিয়ন এম্পায়ার, এই 2টা বই কিন্তু তিনি লিখেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এতক্ষণ পর্যন্ত কতগুলো পড়লাম,
এরপরে চলে আসবো আমরা প্লেটো। তো প্লেটোর থেকে একটাই ইম্পর্টেন্ট যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, ঠিক আছে, কারণ আর তার প্রভাব, এই ধরনের সম্পর্ক তিনি দেখানোর চেষ্টা করেছিলেন। কসমোগ্রাফিক্যাল থিওরি লিখেছিলেন, অর্থাৎ মহাকাশ বিদ্যার উপর, ঠিক আছে। কসমোলজি শব্দের অর্থ হচ্ছে মহাকাশ, এই যে, ঠিক আছে। তো জিওসেন্ট্রিক ভিউ তিনি বিশ্বাসী। জিওসেন্ট্রিক মানে কি, এই যে সূর্য মাঝখানে, পৃথিবী মাঝখানে, সূর্য চারপাশে ঘুরছে, ঠিক আছে, অর্থাৎ উল্টা মতবাদে বিশ্বাসী। এই মানে তারা খুব ধার্মিক ছিলেন আর কি এই লোকটা। প্লেটোকেই মনে হয় ফিলোসফির জনক বলা হয় সম্ভবত, আমি ঠিক ভুলে গেছি। তো ফাউন্ডার অফ একাডেমিক স্কুল, এটা খুব ইম্পর্টেন্ট যে কে একাডেমিক স্কুলের প্রতিষ্ঠা করে। কতগুলো স্কুল আছে, একটা হচ্ছে মিলেসিয়ান স্কুল, একটা হচ্ছে আয়োনিয়ান স্কুল, একটা হচ্ছে মিলেসিয়ান আয়োনিয়ান একটাই, একটা হচ্ছে পিথাগোরিয়ান স্কুল আছে, আর একটা হচ্ছে একাডেমিক স্কুল। দেখলাম মনে রাখতে হবে কে কোন স্কুলের প্রতিষ্ঠাতা। প্রেজেন্টেড ডিডাকটিভ মেথড, তিনি প্রথম ডিডাকটিভ মেথড এর সূচনা করেন। ডিডাকটিভ মেথড মানে কি, আরোহ না অবরোহ, আমি জানি না ঠিক, ভুলে গেছি। যাই হোক, রড রিপাবলিক, অর্থাৎ রিপাবলিক বইটা কিন্তু লিখেছিলেন। তো এখানকার মধ্যে প্লেটো থেকে সেরকম ইম্পর্টেন্ট নয় আমাদের এখন বর্তমানে, শুধুমাত্র কজ ইফেক্ট রিলেশনশিপটা, জিওসেন্ট্রিক ভিউ আর একাডেমিক স্কুল, এই তিনটা মনে রাখলেই যথেষ্ট। নেক্সট আসবে অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল ছিলেন কে, প্লেটোর শিষ্য, পিপল অফ প্লেটো, অর্থাৎ প্লেটোর শিষ্য। তো যেরকম গুরু সেরকমই শিষ্য। ইনিও কী করলেন, ইনি আবার পপুলারাইজ দ্য জিওসেন্ট্রিক ভিউ, অর্থাৎ এই যে পৃথিবী মাঝখানে চারপাশে সবাই ঘুরছে, এটাকে পপুলার করলেন। ধারণা দিয়েছিল প্লেটো, কিন্তু অ্যারিস্টটল সেটাকে আরও বেশি ফেমাস করে তুললেন এরকম। আলেকজান্ডার দ্য গ্রেট, স্টুডেন্ট অফ প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন কিন্তু, বা শিষ্য ছিলেন আর কি। আলেকজান্ডার দ্য গ্রেট প্লেটোকে অনেক মানতেন। আর আলেকজান্ডার গ্রেট যেখানেই যুদ্ধ করতে যেতেন প্লেটোর বই পড়তেন, সব জায়গায় যেখানে একটু রেস্ট নিতেন প্লেটোর বই পড়া শুরু। প্লেটোতে এত আসক্ত ছিল, ঠিক আছে। রড অর্থাৎ অ্যারিস্টটল দুটো বই লিখেছিলেন, একটা নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল টেক ক্যালিও, একটা নাম হচ্ছে থেথিস অফ দ্য হেভেন। এর মধ্যে তিনি বর্ণনা করেছিলেন যে স্বর্গ, ঠিক আছে, স্বর্গের, হেভেন শব্দের অর্থ কি, স্বর্গ নাকি, স্বর্গই তো। তো স্বর্গের ভয় দেখিয়েছিলেন আর কি, এক কথায় যে তোমরা যদি এটা না মানো তাহলে পরজন্মে তোমাদের এরকম হবে, এই ধরনের ভয়গুলো কিন্তু এই বইটাতে দেখিয়েছিলেন, ঠিক আছে। এটা তো বুঝতেই পারছো যে হচ্ছে জিওসেন্ট্রিক ভিউ মানে কি, ভুলভাল কনসেপ্ট দিয়েছে। তো ভুলভাল লোকই হবে, এদের জন্যই তো মারা গেছিলো গ্যালিলি, ঠিক আছে। তো এটা দিয়েছি আমি হেলিওসেন্ট্রিক, মানে সান মাঝখানে থাকবে, খুব ইম্পর্টেন্ট। আর জিওসেন্ট্রিক মানে হচ্ছে পৃথিবী মাঝখানে থাকবে। সবাই ক্লাস করছে না ঠিকই এটার, কিন্তু আমার মনে হয় জিওগ্রাফিক্যাল থট সবার পড়া উচিত। কেউ যদি কোথা থেকে যদি তুলে দিয়ে দিল যে জিওসেন্ট্রিক কনসেপ্টটার প্রবক্তা কে, তো কারো কোনো ক্ষমতা আছে বলতে পারবে যে এটা জিওগ্রাফিক্যাল থট থেকে, সবগুলোর সাথে রিলেটেড। ডেল্টা শব্দটা কে ব্যবহার করেছে, আমি তো পড়াই দিলাম ওটা, ঠিক আছে, কিন্তু ওগুলো কিন্তু জিওমরফোলজির বইগুলোতে বেশি থাকে না, কিন্তু দিতেই তো পারে, ওটা তো জিওমরফোলজির একটা অংশ। তো জিওগ্রাফিক্যাল থট প্রত্যেকের পড়া উচিত আমার মনে হয়, ঠিক আছে। মিরর অফ জিওগ্রাফিক্যাল থট, মানে সব কিছু মনে পড়ে যাবে এরকম। এরপর আছে থিওফ্রোটাস। তো থিওফ্রোটাস থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে রিলেশনশিপ বিটুইন ক্লাইম্যাক্স অ্যান্ড ভেজিটেশন, ঠিক আছে, অর্থাৎ ভেজিটেশন আর ক্লাইম্যাক্স মানে হচ্ছে শেষ পর্যায়ে আর কি এরকম। তো ভেজিটেশন ক্লাইম্যাক্স তো আমরা পড়েছিলাম ইয়েতে, সোয়েল জিওগ্রাফি আর বায়োজিওগ্রাফির ওগুলোতে, ক্লাইম্যাক্স কমিউনিটি। তো এই জিনিসগুলো যদি তুলে দিয়ে দেয়, ক্লাইম্যাক্স আর ভেজিটেশনের মধ্যে সম্পর্ক বা এই সবগুলো কে দেখেছেন, তো থিওফ্রোটাস। তো কারো কোনো ক্ষমতা আছে বলতে পারবে যে ওটা জিওগ্রাফিক্যাল থটের, ওটা এটার নয়, এগুলো তো সব রিলেটেড। আলেকজান্ডার দ্য গ্রেট কে ছিলেন, স্টুডেন্ট অফ প্লেটো, জাস্ট মনে রাখতে হবে যে তিনি প্লেটোর ছাত্র ছিলেন। এবং প্লেটোর ছাত্র ছিলেন কি, হ্যাঁ আচ্ছা, প্লেটোর ছাত্র ছিলেন, অ্যারিস্টটলের নয়। তখন প্লেটোর ছাত্র দুজন ছিলেন, একজন হচ্ছে অ্যারিস্টটল, একজন হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিকই বলেছে। এবার চলে আসবো আমরা এরাটোসথেনিস, এটা খুব ইম্পর্টেন্ট, আগেরগুলো যতটা ইম্পর্টেন্ট নয়, এটা খুব ইম্পর্টেন্ট। তো এরাটোসথেনিস হচ্ছে অ্যাসার্টিন দ্য লেন্থ অফ দ্য ইকুইটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরাটোসথেনিস কী করেছিল, যে পৃথিবীর যে কি বললে যে লেন্থ আর কি, ইকুইটরে নিরক্ষরেখার যে লেন্থ দৈর্ঘ্য, সেটা মেজার করার চেষ্টা করেছিলেন। এবং মেজারিং সার্কুমফারেন্স অফ দ্য আর্থ, ঠিক আছে, পৃথিবীর পরিধি পরিমাপ করার চেষ্টা করেছিলেন। এবং তিনি পেয়েছিলেন ওটা 2,50,000, ঠিক আছে, স্টেডিয়া, বা 46,250 কিমি, বা 25,000 মাইল। এটা অনেক সময় পরীক্ষায় দেয়, অলরেডি এটা নেট পরীক্ষায় চলে আসছে কয়েকবার, ঠিক আছে। যে এরাটোসথেনিস যে সার্কুমফারেন্স অফ দ্য আর্থের পরিধি মেজার করেন, সেটা কতটা ছিল, তো মাইলটাও মনে রাখতে হবে, স্টেডিয়াতেও মনে রাখতে হবে, কিমিতেও মনে রাখতে হবে। অ্যাটেম্প দ্য ডিটারমাইন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড মুন ফ্রম দ্য আর্থ, অর্থাৎ পৃথিবী থেকে সূর্য এবং চাঁদের দূরত্ব মেজার করার চেষ্টা কিন্তু তিনি করেছিলেন, ঠিক আছে। ইউজ দ্য টার্ম ইকুইম্যানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি প্রথম ইকুইম্যানের শব্দটা ব্যবহার করেছেন। এই ইকুইম্যানের শব্দটা তিনি প্রথম ব্যবহার করেছিলেন, কিন্তু পলিটিক্যাল জিওগ্রাফিতে ইকুইম্যানের শব্দটা আবার অন্য একজন ব্যবহার করেছিলেন, সম্ভবত র্যাডজেল নাকি,
ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে কিন্তু। ইকুইমেনে শব্দের অর্থ হচ্ছে হ্যাবিটাল পার্ট অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর বসবাসযোগ্য স্থান, যেটা গোটাটা পৃথিবী হলে পৃথিবীর মধ্যে বসবাসযোগ্য এইটুকু স্থান আছে। তো এইটাই শব্দটা তিনি প্রথম ব্যবহার করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড 5 ক্লাইমেটিক জোন, তিনি কিন্তু পৃথিবীকে 5টা ক্লাইমেটিক জোনে ভাগ করেছেন, একটু পরে দেখবো ওটা। ফার্স্ট প্রপোজ দ্য নেম জিওগ্রাফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি প্রথম জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেন। দ্যাটস ওয়াই, মানে এটার কারণেই কিন্তু বাংলা বইগুলোতে লেখা থাকে যে ভূগোলের জনক হচ্ছে এরাটোস্থেনিস, কিন্তু ভূগোলের প্রকৃত জনক হচ্ছে হেকাটিয়াস, ঠিক আছে। হেকাটিয়াস কিন্তু জিওগ্রাফির নামটা দেননি, কিন্তু জিওগ্রাফিতে তার অনেক কন্ট্রিবিউশন রয়েছে। ফেমাস ফর দ্য কারেক্ট মেজারমেন্ট অফ লেন্থ অফ দ্য ইকুয়েটর, তিনি কিন্তু খুব বিখ্যাত, ঠিক আছে, যে ওই ইকুয়েটরে যে লেন্থটা পরিমাপ করেছিলেন ওটা অলমোস্ট প্রায় সমান, ঠিক আছে, পরবর্তীকালে দেখা গেছে। এবং সেটা কিন্তু নমন যন্ত্রের সাহায্যে কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন, যে যন্ত্রটা কিন্তু অ্যানাক্সিমেন্ডার আবিষ্কার করেছিলেন। রড জিওগ্রাফিয়া, ঠিক আছে, জিওগ্রাফিয়া, তো ফিয়া একটা হচ্ছে জিওগ্রাফিয়া, জিওগ্রাফিয়া, ঠিক আছে, আর একটা হচ্ছে জিওগ্রাফিকা, 12-এর বইটাতে ভুল লেখা আছে, এটা জিওগ্রাফিকা, ঠিক আছে। তো ফি আ যেটা IA এটা লিখেছে এরাটোস্থেনিস, ফি কা যেটা কা ওটা কিন্তু অন্যজন লিখেছে, তো ওটা পড়বো একটু পরে। তো এ টরিড জোন টু টেম্পারেট জোন টু ফ্রিজ জোন, অর্থাৎ গোটা পৃথিবীকে এরকম করে একটা টরিড জোন আছে, টরিড মানে যে নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে, দুটা টেম্পারেট জোন আছে দুপাশে, আর একটা হচ্ছে ফ্রিজ জোন আছে, মানে দুপাশে দুটা ফ্রিজ জোন। তো এটাতে একটাই জোন হলো, গোটাটা একসঙ্গে আছে, এখানে দুটা হলো 3টা, আর এখানে একটা, টোটাল 5টা জোনে ভাগ করেছে, যেটা কিন্তু এখনও ঠিক, অর্থাৎ এখনও যে আমরা পড়াশোনা করি এই জোনের উপরে কিন্তু ভিত্তি করে পড়াশোনা করি। তাহলে ক্লাইমেট থেকে যদি এটা তুলে দেয় যে এই যে টরিড জোন, টেম্পারেট জোন, ফ্রিজ জোন, সেটা কে দিয়েছে, কারো কোনো ক্ষমতা আছে যে বলতে পারবে যে ওটা থটের নয়, ওটা ওই কোশ্চিনটা থটের এখানে কেন দিয়েছেন, তো দিতেই পারে, এই জন্যই থট পড়া উচিত। আর মানে যে কালার করে দিয়েছে, বলছে এগুলাই হচ্ছে পৃথিবীর বসবাসযোগ্য স্থান, এখানে মানুষ বসবাস করে, এরকম ব্যাপারটা। তো এতগুলো কনসেপ্ট কিন্তু বললাম, থট আগে যারা পড়েনি তাদের একটু বোরিং লাগবে, কিন্তু যারা পড়েছে তাদের খুব ভালো লাগবে। পলিবিয়াস আছে, এবার পলিবিয়াস হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফিতে তার ইন্টারেস্ট ছিল, ব্যাস এটুকু মনে রাখলেই হবে। এবার আছে হিপারকাস ডিভাইডেড দ্য সার্কেল অর ওয়ার্ল্ড ইন্টু 360 ডিগ্রি, অর্থাৎ গোটা পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেন, ঠিক আছে। একে কিন্তু অলসো ডিভাইডেড দ্য ওয়ার্ল্ড ইন্টু ক্লাইমেটিক জোন, অর্থাৎ বেল্টস অ্যান্ড অফ ল্যাটিটিউড, এই যে ল্যাটিটিউডগুলো যে আমরা পড়ি, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, তিনি কিন্তু সেটা ধারণা দেন। ইন্ট্রোডিউস দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাস্ট্রোলব, তিনি কিন্তু একটা যন্ত্র আবিষ্কার করেন যেটা অ্যানাক্সিমেন্ডার যন্ত্রের থেকে মোর অ্যাডভান্স ইন নমন, অর্থাৎ কি বলে যে অফ নমন হবে, ঠিক আছে। অস্ট্রোলব যন্ত্রটা কিন্তু নমনের থেকে বেশি উন্নত আর কি, ভালো। ডিভাইডেড দ্য অর্থোগ্রাফিক অ্যান্ড হিস্টোগ্রাফিক ম্যাপ প্রজেকশন, যেটা বললাম যে তিনি প্রথম ম্যাপ প্রজেকশনের ধারণা দিয়েছেন, এই জন্যই তাকে ম্যাপ প্রজেকশনের জনক বলা হয়, ঠিক আছে। তো পরীক্ষায় যদি আসে যে কাকে ম্যাপ প্রজেকশনের জনক বলা হয়, তাহলে অবশ্যই কিন্তু হিপারকাস হবে, বা কে প্রথম ম্যাপ প্রজেকশনের ধারণা দেয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই হিপারকাস হবে। এই যে যন্ত্রটা, এটার নাম হচ্ছে অ্যাস্ট্রোলব। তো দুটা যন্ত্র আছে এতক্ষণ পর্যন্ত, দুটাই খুব ইম্পর্টেন্ট। যদি পরীক্ষাতে অ্যাস্ট্রোলব তাহলে কিন্তু হবে এটা, এই লোকটার নাম কি, হিপারকাস, ঠিক আছে। আর যদি বলে নমন, তাহলে ওটা কিন্তু হবে অ্যানাক্সিমেন্ডার। গেল। এবার আছে পসিডোনিয়াস। তো পসিডোনিয়াসকে আমি বলেছিলাম পড়ানোর সময় সমুদ্র বিজ্ঞানে, যে পসিডোনিয়াসকেও কিন্তু সমুদ্র বিজ্ঞানের জনক বলা হয়, এই যে কনসিডার দ্য ফাদার অফ ওশিনোগ্রাফি। তো অনেক সময় ওই যে MURRY মারির বদলে কিন্তু পসিডোনিয়াসও থাকতে পারে, কারণ তিনি প্রথম সমুদ্র নিয়ে গবেষণা করেন, এরকম আর কি। ভূগোলের যতজন জিওগ্রাফার আছে তাদের মধ্যে তিনি প্রথম দ্য ওসিয়ান নামে একটা বই লেখেন, তাকে সেখানে টাইড সম্পর্কে তুলে ধরেন, অর্থাৎ জোয়ার ভাটা সম্পর্কে, এগুলা সম্পর্কে। তো সমুদ্র নিয়ে গবেষণা করার জন্যই তাকে কিন্তু সমুদ্রের জনক বলা হয়। কিন্তু পরবর্তীকালে যে মারে ছিলেন, তিনি ছিলেন অ্যাকচুয়ালি আর কি বলে যে ওই নাবিক, তো ফোর্স আর কি, না ওই কি নৌবাহিনীতে কাজ করতেন, ঠিক আছে। তো মারি হচ্ছে অনেক অবদান আছে তার, মানে সমুদ্রের ভিতরে কোথায় কোথায় চলে গেছেন, ঠিক আছে। তো এত অবদান আছে যে তাকেই বলা হচ্ছে জনক বলা হচ্ছে বর্তমানে, কিন্তু একেও কিন্তু কনসিডার অ্যাজ ফাদার অফ ওশিনোগ্রাফি বলা হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং দুটো অপশন যদি একসঙ্গে থাকে, তো আমার মনে হয় মারিটাই অ্যান্সার হবে আসল, ঠিক আছে। ওই মৌসিনদা একটা পরীক্ষা দিয়েছিল, কোথায় ওখানে দেখাচ্ছিল দুটোই অপশন ছিল, তো ওখানে আবার এটা নিয়েছে পসিডোনিয়াস, তো কনফিউশন ব্যাপার আর কি। তো আমার মনে হয় মারিটাই অ্যান্সার করা উচিত দুটো একসঙ্গে থাকলে। আশা করি ওরকম কোশ্চেন ফাইনালে দিবে না কনফিউশন করার জন্য, কিন্তু দিতেই পারে, ব্যাস হলো এটা। তো এখান থেকে দুটাই জিনিস, ওসিয়ান বইটা কে লিখেছে, কে টাইড সম্পর্কে ধারণা দিয়েছে,
কে হচ্ছে ফাদার অফ ওসিনোগ্রাফি কাকে বলা হচ্ছে। ব্যাস এতগুলো পর্যন্ত কিন্তু আমাদের ছিল গ্রিক জিওগ্রাফারদের অবদান। ঠিক আছে, তাহলে পরপর যদি আমরা সাজাই, প্রথমে ছিল হোমার। ঠিক আছে, হোমারের পর আসলো থেলস, থেলসের পর আসলো তার শিষ্য এনাক্সিমেন্ডার। ঠিক আছে, এনাক্সিমেন্ডারের পর যে কে, এনাক্সিমেন্ডারের পর কে, হেকাটিয়াস, হেকাটিয়াসের পর পিথাগোরাস, পিথাগোরিয়ান সূত্র পড়তাম যে ওই পিথাগোরাস, হেরোডোটাস, হেরোডোটাসের পর প্লেটো, প্লেটোর পর অ্যারিস্টটল, অ্যারিস্টটলের পর থিওপ্রোটাস, আলেকজান্ডার দ্য গ্রেট, এরাটোস্থেনিস। ঠিক আছে, পলিবিয়াস, হিপারকাস, তারপরে হচ্ছে পসিডোনিয়াস। এতগুলো কিন্তু জিনিস পড়তে হবে। এতগুলো পড়লে, এতগুলো যদি সবাই মনে রাখে তাহলে এনাফ। মানে জিওগ্রাফিক্যাল থট আমার মনে হয় আমার নোটগুলোর বাইরে কোশ্চিন হবে না, আমি যতটা পড়াবো, আমার এটা কনফিডেন্স আছে। ঠিক আছে, তো কিন্তু তাকে সবগুলোকেই পড়তে হবে। আমার এগুলা এরকম করে তৈরি করা যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থেকেও কেউ যদি সাজেশন করে তাহলে তো মুশকিল ব্যাপার। তো কন্ট্রিবিউশন অফ রোমান জিওগ্রাফার্স, রোমান জিওগ্রাফার্সদের অবদান কিন্তু গ্রিক জিওগ্রাফারের পরে। এটা কিন্তু আমাদের একদম সিকোয়েন্সলি মনে রাখতে হবে যে আগে আসলো গ্রিক, তারপরে কিন্তু রোমানদের অবদান। তো রোমানদের মধ্যে যদি দেখি যে মেজর কন্ট্রিবিউশন বা মেইন কন্ট্রিবিউশন তাদের কোথায় ছিল, তারা কিন্তু হিস্ট্রিক্যাল জিওগ্রাফি আর রিজনাল জিওগ্রাফিতে মেইন ফোকাস করেছিল। ঠিক আছে, আমরা দেখবো যে কয়েকজন রোমান জিওগ্রাফার আছে, টলিমি যেমন, তারা কিন্তু রিজনাল জিওগ্রাফিতে তাদের অনেক অবদান, ম্যাপ ট্যাপ সম্পর্কে বলেছে। আর হিস্ট্রিক্যাল জিওগ্রাফিতেও মানে ভূগোলের ইতিহাস, এটা নিয়েও তাদের কিছু অবদান আছে। তো অ্যাস্ট্রোনমিতে অবদান হচ্ছে গ্রিকদের, দেখলাম আমরা অলরেডি। আর এটা হচ্ছে রিজনাল জিওগ্রাফিতে অবদান। তো সবার প্রথমে আসবে অ্যাস্ট্রোবো। ঠিক আছে, অ্যাস্ট্রোবো। তো জিওগ্রাফিক্যাল এনসাইক্লোপিডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে অনেক সময় জিওগ্রাফিকা বলা হয়। এটাই বললাম আমি যে 12-এর বইতে কিন্তু জিওগ্রাফিকাটা কোনো কোনো বইয়ে লেখা আছে এরাটোস্থেনিস, ওটা কিন্তু ভুল লেখা আছে, হয়তো মিস্টেক হয়েছে প্রিন্টিং। জিওগ্রাফি কা যদি থাকে CA কা, তাহলে ওটা হবে স্ট্র্যাবো। ঠিক আছে, আর যদি জিওগ্রাফিয়া যদি থাকে, জিওগ্রাফিয়া IA, তাহলে ওটা হবে এরাটোস্থেনিস। এটা মনে রাখার একটা উপায় হচ্ছে, মানে মনে থাকবে যে হয় একটা স্ট্রোবো লিখছে, একটা এরাটোস্থেনিস লিখছে, কিন্তু কে কোনটা লিখছে সেটা কনফিউশন হয়ে যাবে। তো আমার ভাওয়েল আর কনস্ট্যান্ট আছে মনে, তো ভাওয়েলের এখানে মানে একটা ভাওয়েল, এখানে I মানেও একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল মিলে গেল, অর্থাৎ এটা এরাটোস্থেনিস লিখছে। আর এখানে C মানে হচ্ছে একটা এই কনসোনেন্ট নাকি ওটা, আর S মানেও সেম ওরকম। তো এরকম করে আমি মনে রাখছি, ওই জন্য আমার কখনো কনফিউশন হয় না। ঠিক আছে, তো এইভাবে সবাই মনে রাখতে পারে। ফাদার অফ রিজনাল জিওগ্রাফি বলা হয় স্ট্রেবোকে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এর পাশাপাশি কিন্তু টলিমিকে অনেক সময় বলা হচ্ছে। ঠিক আছে, তো কনসিডার দ্য আর্থ অ্যাজ অ্যান অ্যাবলং, এটা পরীক্ষায় খুব দেয় যে কে পৃথিবীকে অ্যাবলং হিসাবে কল্পনা করেছেন। কেউ বৃত্তাকার, কেউ সার্কুলার, ঠিক আছে, কেউ চাকতির মতো। ইনি আবার বলেছেন যে না, পৃথিবী হচ্ছে অ্যাবলং। অ্যাবলং কথার অর্থ হচ্ছে দুই পাশে চ্যাপটা এরকম, মাঝখানেরটা চওড়া। ঠিক আছে, এরকম গোল নয়, বরং এরকম ডিমের মতো আর কি, এরকম অ্যাবলং। ঠিক আছে, এবার আছে কলোদিয়াস টলিমি, অর্থাৎ টলিমি, যেটাকে টলিমি বলে আর টলিমি বললেও হবে, টলিমি হবে উচ্চারণ। তো টলিমি যেটা সব থেকে অবদান, সেটা হচ্ছে টেরা ইকোগনিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে টেরা ইকোগনিটার সম্পর্কে কে দেন, তো সেই ধারণাটা দিয়েছে হচ্ছে কি টলিমি। তো টলিমি দেয় টেরা ইকোগনিটা, যার মানে হচ্ছে আননোন ল্যান্ড। এই যে এরকম করে একটা ছবিতে, এই যে টেরা ইকোগনিটা, যে যেগুলা কিছু কিছু জায়গা আছে পৃথিবীতে যেগুলো সম্পর্কে কেউ জানে না, সেইগুলো জায়গার উপর তিনি রিসার্চ করার চেষ্টা করেছিলেন, এবং সেগুলোর নাম দিয়েছিলেন তিনি টেরা ইকোগনিটা, তাদের ভাষায়, যেটার ইংলিশ মিনিং দাঁড়ায় আননোন ল্যান্ড। তিনি কতগুলো বই লিখেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিনট্যাক্সিস, আলমাগেস্টটা তো খুবই ইম্পর্টেন্ট, এবং আউটলাইন অফ জিওগ্রাফি। ঠিক আছে, এ ব্রিফ আউটলাইন অফ জিওগ্রাফি বইটার নাম। তো এই আউটলাইন অফ জিওগ্রাফি বইটা কিন্তু টলেমি দিয়েছেন। ঠিক আছে, প্লটেড ভলগা বা রা রিভার অ্যান্ড বে অফ বেঙ্গল, ঠিক আছে, গাঙ্গিটিক গালফ, এগুলোকে কিন্তু তিনি প্লটেড করেছিলেন, মানে ওই যে ম্যাপের মধ্যে দেখিয়েছিলেন। ঠিক আছে, তাহলে বে অফ বেঙ্গলকে কে ম্যাপের মধ্যে দেখিয়েছিলেন, তো টলিমি দেখিয়েছিলেন। এরকম মানে দেখিয়েছিলেন কি, আর আগেরাও দেখিয়েছিলেন, কিন্তু ইনি একটু বেশি ফোকাস করেছিলেন আর কি। ঠিক আছে, এটাই সেইট একটা কথা বলেছিল, যেটা পরীক্ষা যে কতবার কোশ্চেনটা পরীক্ষা আসছে, এতবার পরীক্ষা আসছে জন্যেই এটা কিন্তু আমি কার্টোগ্রাফিক টেকনিক পড়ানোর সময় একটা জায়গায় উল্লেখ করে দিয়েছিলাম, যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য আর্ট অফ ম্যাপ মেকিং। তো এই শব্দটা কিন্তু টলিমি ব্যবহার করেছে, বলে জিওগ্রাফি এমন একটা বিজ্ঞান, যে বিজ্ঞানটা মূলত ম্যাপিংয়ের উপর ফোকাস করে, আর্ট অফ ম্যাপ মেকিং, অর্থাৎ ম্যাপ তৈরি করা আর কি। জিওগ্রাফির আসল উদ্দেশ্য ম্যাপ তৈরি করা। তো এই লাইনটা আমাদের মুখস্থ করতে হবে, যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য আর্ট অফ ম্যাপ মেকিং। গেল এবার। এরপরে আর কয়েকজন আছে, এটাই মেইন দুজন, স্ট্র্যাবো আর টলিমি। স্ট্র্যাবোর বইটা খুব পরীক্ষা আসে, যে জিওগ্রাফিয়া, যার আরেকটা নাম হচ্ছে জিওগ্রাফিকা, যার আরেকটা নাম হচ্ছে জিওগ্রাফি অফ ইনসাইক্লোপিডিয়া নাকি যেন নাম, জিওগ্রাফিক্যাল ইনসাইক্লোপিডিয়া। হিস্ট্রিক্যাল মেমোরটাও ইম্পর্টেন্ট।
আর্থ এজ এন অ্যাবলং। যদি স্ট্রোবো থেকে যদি দুটা খুব ইম্পর্টেন্ট টার্ম হয়, একটা হচ্ছে জিওগ্রাফিকা আর একটা হচ্ছে আর্থ এজ এন অ্যাবলং, ঠিক আছে? এই দুটাই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এই যে টলেমি থেকে যদি দুটা ইম্পর্টেন্ট হয়, টলেমি থেকে তিনটা ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট তিনটা আছে। একটা হচ্ছে এটা টেরা ইনকগনিটা, একটা হচ্ছে আলমা গেস্ট, আর একটা হচ্ছে এই যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ আর্ট অফ ম্যাপ মেকিং। এবার আছে সলিনাস। সলিনাসের একটা বই আছে রিরাম মেমোরিবিলিয়াম, এটাই খালি ইম্পর্টেন্ট এখানে, যে রিরাম মেমোরিবিলিয়াম বইটা কার লেখা, তাহলে কিন্তু সলিনাস হবে। নেক্সট আছে পম্পিনাস মেলা। তো রট এ বুক উইথ 2 ভলিউম, দুটা খণ্ডে বই লিখেছিলেন। একটা হচ্ছে কসমোগ্রাফি, ঠিক আছে, রট অ্যাবাউট ইউনিভার্স, যেটাতে তিনি ইউনিভার্স সম্পর্কে দেখিয়েছিলেন। একটা হচ্ছে ডিক্রোগ্রাফিয়া, ডিভাইডেড আর্থ ইন্টু 5 মেজর রিজন, যেখানে তিনি পৃথিবীকে 5টা মেজর রিজনে ভাগ করেছিলেন। তো এই যে কসমোগ্রাফি বইটা অনেক সময় দিয়ে যায়, কসমোলজিক্যাল আবার আলাদা, ঠিক আছে, কসমোলজিক্যাল একটা আলাদা। এই কসমোগ্রাফিটা আমি এখানে এই জন্য বর্ণনা করেছি, এর এর কিন্তু লোকটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এর এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আরেকজনের সঙ্গে মিলে, সেটা হচ্ছে কসমোলজিক্যাল যেটা, বা কসমোলজি, সেটা আমরা পড়বো ধীরে ধীরে নিচের দিকে। তো কসমোলজি অন্যজন, আর কসমোগ্রাফি আবার অন্যজন, পম্পিনাস মেলা। এরপর আছে নেক্সট একটা আছে প্লিনি। প্লিনি একটা বই লিখেছিলেন যে হিস্টোরিয়া ন্যাচারালিস্ট, এটা হিস্টোরিস গ্রন্থের সঙ্গে নাকি গোলমাল করে দেয়। হিস্টোরিস গ্রন্থটা কার লেখা, সেটা লেখা কিন্তু হেরোডোটাসের লেখা ইতিহাসের জন্য। তো হেরোডোটাসের হিস্টোরিস, আর এ লিখেছে হিস্টোরিয়া ন্যাচারালিস্ট, ঠিক আছে, এটা কিন্তু একটু আলাদা। তো আজকে এতগুলোই ছিল, এরপর কালকে সকালে বাকি অংশটা পড়াবো। আর রাত্রেবেলার মধ্যে চেষ্টা করছি শেষ করে দেওয়ার সিলেবাসটা, যদি না হয় তাহলে পরের দিন সকাল পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ছোটো সিলেবাস আছে অ্যাকচুয়ালি এটা, কিন্তু আমি একটু এক্সট্রা করে